আপনাকে যখন রিমান্ড শেষে আদালতে তোলা হয় তখন পিজন ভ্যানে বসেই সম্ভবত আপনি বলছিলেন যে 90% সফলতা এসেছে আর 10% ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। আপনি কি জানতেন যে আসলে সরকার পতন ঘটবে কিংবা সরকারের পরিবর্তন ঘটবে? এটা কি আসলে আপনাদের পূর্ব থেকেই এরকম কোনো পরিকল্পনা ছিল কিনা আসলে? প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন পৃথিবীর কোনো দেশেই কোনো অত্যাচারী শাসক স্বৈর শাসক দীর্ঘস্থায়ী হতে পারেনি। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তাদের পতন হয়েছে। বাংলাদেশের বর্তমান মানে যেই সরকার পদত্যাগ করেছে সেই সরকারের প্রতি এই দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের যে ক্ষোভ এবং মানুষের যে রাগ, মানুষের অপছন্দ, সেটা আমরা গত জাতীয় নির্বাচনে দেখেছি। বিরোধী দলের বর্জনের মুখে তারা একটা ভোট করেছে, 90-95% মানুষ ভোট দিতে চায়নি। কাজে যখন আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে এখানে 90 থেকে 95% মানুষ সরকারের অ্যাগেনস্টে। আর বিশেষ করে এই আন্দোলন 2018 সালে আমরা করেছিলাম। এইবার যারা করছে বা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদেরই সহকর্মী, সহযোদ্ধা। প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সে 2019 সালে ডাকসুতে আমার প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছিল। এখন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। আপনার যুব ক্রিয়াতে কাজ করছেন আসিফ মাহমুদ, যিনি আমাদের যে সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই আন্দোলনের নেতৃত্বের অধিকাংশ যদি আপনি দেখেন যে ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট নেতাকর্মী, পাশাপাশি অন্যান্য দল মতের ছাত্র সংগঠনের নেতারাও আছে। কারণ এইটা কিন্তু ছাত্র জনতা, ছাত্রদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলও কিন্তু ছাত্রদের এখানে সমর্থন দিয়েছে। জেনারেল ছাত্রদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা এখানে কানেক্টেড হয়েছে। তো সেখানে তাদের বিভিন্ন আলাপ আলোচনা, পলিসি লেভেলে কথা বলার, কাজ করার, পরামর্শ দেওয়ার আমাদের সুযোগ হয়েছে। তো কাজে আমরা এটা বৃহস্পতিবার দিন থেকেই সমন্বয়কদের সাথে আলাপ আলোচনায় মোটামুটি ঐক্যমত হয়েছে যে দেশের বর্তমান পরিস্থিতিতে এক দফার আন্দোলনের কোনো বিকল্প নাই। যদি আমরা এই সরকার কখন বুঝলেন যে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আন্দোলনটা তো ছিল একটা কোটা সংস্কার আন্দোলন। এটা আসলে আপনারা কখন বুঝলেন যে আসলে এখন আর এটা কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, এটা এক দফায় রূপ দেয়া দরকার? এটা আসলে কখন আপনারা বুঝতে পারলেন? 12ই জুলাই যখন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তিনি জেনারেল ছাত্রদেরকে রাজাকার বলে অ্যাড্রেস করলেন এবং রাতেই যখন ছাত্ররা প্রতিক্রিয়া দেখালো, পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শক্ত প্রতিবাদ হলো। ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার জন্য ওবায়দুল কাদের নিজে বললেন যে ছাত্রলীগ দেখবে। একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো এবং সংঘর্ষ কেবল বাড়তেই থাকলো। তখনই আমাদের ধারণা হয়েছে যে এটা এই সরকারের পতন না ঘটিয়ে আর এই সংঘর্ষ বোধহয় থামছে না। বিশেষ করে বৃহস্পতিবার যেভাবে বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, শুক্রবার তখন আমাদের কেন যেন বিশেষ করে আমারও মনে এটা দাগ কেটেছে যে সরকার আর টিকে থাকতে পারবে না এত মানুষের বুকে গুলি চালিয়ে। আর বৃহস্পতিবার আবার আন্দোলনকারী সমন্বয়কদের অনেকের সাথে আলাপ আলোচনায় কিন্তু আমরা এটা আলোচনা করেছি যে এখন আমাদের এক দফার বিকল্প নাই। কারণ আমরা যদি সরকার হটাতে না পারি তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ যে সহিংসতা করছে, গুলি করে মানুষ মারছে, আপনার মেট্রো রেল স্টেশন ভাঙচুর করছে, পোড়াচ্ছে, বিটিভিতে অগ্নিসংযোগ করেছে, দায় আমাদের উপরে চাপাবে। তারপরে আমি শুক্রবার গ্রেপ্তার হয়ে যাই। পরে প্রথম দফায় 5 দিন রিমান্ডে থাকি। সেখানে রিমান্ডে পুলিশের অফিসারদের মধ্যেই যে আমি একটা প্রতিক্রিয়া এবং তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক দেখেছি। পুলিশ সদস্যরা বলছে যে তারা বাড়ি যাচ্ছে না, তারা 3 দিন ধরে আপনার ডিবি কার্যালয়ে থাকতেছে, পুলিশের পোশাক পরে বাইরে বেরোচ্ছে না, কারণ তাহলে লোকজন তাদেরকে পিটিয়ে মাইরে ফেলাইতেছে। তার মানে পুলিশ আতঙ্কে আছে, পুলিশ ফেল করতেছে, যেই কারণে সরকার পরে আর্মি নামালো। সো আর্মি ইন্টারন্যাশনাল বিভিন্ন আপনার চুক্তিতে স্বাক্ষর করায়, ইউএন পিস কিপিংয়ে কাজ করায়, কাজে তারা সরকারের বেআইনি নির্দেশ পালন করে গণবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হবে না, আমার দৃঢ় বিশ্বাস ছিল। সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে আমার কাছে, বিশেষ করে আমাকে 28 তারিখ যখন কোর্টে তোলা হয়, আমার কাছে মনে হয়েছে যে সরকার কোনোভাবেই টিকতে পারবে না। যে কারণেই এটা জনগণকে কনফিডেন্স দেওয়ার জন্য, মানুষকে এনকারেজ করার জন্য আমি এটা বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% পতন ঘটাতে হবে, ধাক্কা দিতে হবে। আপনারা কবি, শিল্পী, সাহিত্যিক সব শ্রেণী পেশার মানুষ নিয়ে রাস্তায় থাকুন। তো এটা স্বাভাবিকভাবে একজন বন্দি মানুষ
রিমান্ডে অত্যাচারিত নির্যাতিত মানুষ যখন দৃঢ়তার সাথে এই কথা বলে তখন নিশ্চয়ই সেটা সাধারণ মানুষকে এনকারেজ করে, সেটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। যে কারণেই কিন্তু আমি দায়িত্ব নিয়ে এবং কনফিডেন্সের জায়গা থেকে এই কথাটি বলেছিলাম।